শোনো, ম্যাডাম যা লেখাবে ব্ল্যাকবোর্ড দেখে তাই তাই খাতার মধ্যে কপি করবে। হুম, না খেলে আগে টিফিন খাবে। আমি যেন টিফিন বক্সে অবশিষ্ট খাবার না দেখি। হুম, আজ মানডে, আজ এই ড্রেসটা বেশি নোংরা করবে না, না হলে তোমারই একদিন কি আমার, বুঝলে? হুম। অন্যমনস্কভাবে তাকিয়ে থাকে বছর 10-এর নাদুস নদুস শিশুটি। ওর ডান হাত তখনও মায়ের মুষ্টিতেই আবদ্ধ। তখন থেকে হুঁ হুঁ করছিস, কিছু তো বল। কি বলবো মাম্মা, নাও আই এম 10 ইয়ার, এখন বড় হয়েছি তো। তুমি রোজ স্কুলে যাওয়ার আগে একই কথা বলো কেন? সেই ছোট থেকে দেখে আসছি। খুব পাকা হয়েছো না? কত বড় হয়েছো তুমি? মায়ের মুখে মুখে তর্ক। নিশার ডান কানটা মুড়িয়ে দিল নীলা। আহ মাম্মা, লাগছে তো। লাগুক, অবাধ্যতার জন্য তো এটাই তোমার শাস্তি। মেয়েকে নিয়ে পুলকারের জন্য রাস্তায় দাঁড়িয়েছিল নীলা। গাড়িতে ওঠার আগে প্রতিদিনের মতো সাবধান বাণী শোনাচ্ছিল নিশাকে। হর্ন বাজিয়ে বোলেরো গাড়িটা এসে থামলো ওদের সামনে। মায়ের হাত ছাড়িয়ে ছুটে বেরিয়ে গেল নিশা। বলা ভালো, পালিয়ে বাঁচল। গাড়িটার সঙ্গে সঙ্গে সেই স্থানটা ত্যাগ করলো। নীলা ততক্ষণ গাড়িটা দাঁড়িয়েই রইল যতক্ষণ না গাড়িটা ওর চোখ থেকে অদৃশ্য হচ্ছে। বেলা 2টোর সময় আবার মেয়েকে আনতে রাস্তায় গেল নীলা। ওদের গলিতে গাড়ি ঢোকে না, তাই সামনের রাস্তায় দাঁড়াতে হয় ওকে। গাড়ি থেকে নামলো নিশা। ও নামা মাত্র 2 ঝুঁটি বাঁধা এক ফুটফুটে মেয়ে জানালার মুখ বাড়িয়ে বলে উঠল, বাই নিশু। ঘুরে তাকালো নিশা। প্রত্যুত্তরে বলল, বাই ইমলি, ডার্লিং আই মিস ইউ। সহপাঠীর কথা শুনে মায়ের দিকে তাকাতেই মুখটা ফ্যাকাশে হলো নিশার। কান উত্তপ্ত হয়েছে নীলারও। কি ভাষায় কথা বলল ইনায়া? না মাম্মা, আসলে কি তো করছো? আর ইনায়া ইমলি হলো কি করে? ওর নিক নেম তো মাম্মা। ও তোমার সঙ্গে ওর বন্ধুত্ব এতটাই বেড়েছে যে নিক নেম ধরে রাখতে হবে? কেন, ও তো তোমার পাড়ার বন্ধু নয়? ও খুব হেল্পফুল। আগের উইকে দাদাইকে দেখতে গিয়ে স্কুলে অ্যাবসেন্ট হলাম না, তখন সব নোট ইমলি, আই মিন ইনায়া দিয়েছিল। কেন, সুরভি প্রিয়াঙ্কা তো কপি দেই। এখন আর দেখাতে চাই না। ইনায়া আমার বেস্ট ফ্রেন্ড বলেই ওরা ইনায়াকে হিংসা করে। স্বাভাবিক, ইনায়া মাত্র 3 মাস তোমার বন্ধু হয়েছে, আর ওরা নার্সারি থেকেই তো তোমার ফ্রেন্ড। প্রথম থেকেই ওই মেয়েটাকে ভালো লাগে না। ওর থেকে একটু দূরে দূরে থাকবে। বাড়ির অভিমুখে চলতে চলতে মায়ের কথায় মাথা হেলে সম্মতি জানালো নিশা। 2 মাস পরে শুরু হলো হাফ ইয়ারলি পরীক্ষা। কোনো রকমে ঘরের কাজ রান্নাটুকু করে মেয়েকে পড়াতে ব্যস্ত হলো নীলা। রেজাল্ট আশানুরূপ না হওয়ায় মেয়েকে বোকাঝোকা করেই চলেছে ও। প্যারেন্টস মিটিংয়ে পৌঁছালো নীলা। ওখানেই দেখা সুরভি ও প্রিয়াঙ্কার মায়ের সাথে। এই নিশা মা, তোমার মেয়ে তো এবার ম্যাথে বেশ কম নাম্বার পেয়েছে। আর বলো না, নিশাটা খুব ফাঁকিবাজ হয়েছে, করতেই চায় না। ওসব ছাড়ো, তোমার মেয়ে কার সঙ্গে মিশছে জানো? নতুন মেয়েটা কিন্তু খুব পাকা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে গল্প করে। আচ্ছা, সেটাও বাদ দিলাম। জানো, আগের সপ্তাহে পিরিয়ড নিয়ে আলোচনা করেছে। সুরভি আমাকে জিজ্ঞেস করছে, মা প্রতি মাসে তোমার কি হয়? ভাবতে পারো, পিরিয়ড নিয়ে আলোচনা করলে 10 বছরের বাচ্চার উপর কী প্রভাব পড়বে? মাথায় আর কিছু ঢুকছে না নীলার। কুচিন্তারা মাথার উপর জিকে বসেছে। ওই দেখো, ইনায়ের মা আসছে। স্টাইল দেখো তো, পাক্কা হিরোইন। ওর মেয়ে তো অমনি পাকা হবেই। কী খায় জিজ্ঞেস করতে হবে। সেই আমার পেটগুলো দেখো, দিন দিন বেড়েই যাচ্ছে। একত্রে হেসে উঠল সুরভি প্রিয়াঙ্কার মা। ওদের আওয়াজ কিন্তু কানে পৌঁছালো না নীলার। এগিয়ে গেল ইনায়ার মায়ের দিকেই। শুনুন, আপনার সঙ্গে আমার একটা কথা আছে। রাস্তা আটকালো নীলা। হ্যাঁ বলুন। ডান হাত দিয়ে বড় ফ্রেমের সানগ্লাসটা খুলল ইরাবতী। কাজুয়াল আইলাইনার, মাস্কারাতে সুসজ্জিত চোখ, ঠোঁটে গাঢ় খয়েরি রঙের প্লোলের, পরনে লাল রঙের শর্ট কুর্তি ও ডেনিম, কানে ছোট্ট একটা টপ। এই হালকা সাজেও আগুন ঝরাচ্ছে সেই তরুণী। নিজের হাঁটু অবধি চুল কুর্তিটাকে একটু টেনে নিল নীলা। আপনি ইনায়ার মা? আমি নিশার মা। হ্যাঁ বলুন, আমি চিনতে পেরেছি। ইনায়া আপনার হাতে রান্না খেতে খুব ভালোবাসে। আপনার হাতের হোয়াইট সস দিয়ে পাস্তা খুব ওর ফেভারিট। অস্ত্র প্রসারিত করলো ইরাবতী। একটু থমকালো নীলা।
তবে এই সময় দিকভ্রষ্ট হলে চলবে না। একটু পরে মিটিং শুরু হবে, তারপর হয়তো কথা বলার সুযোগ থাকবে না। আপনার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা ছিল। বিন্দুমাত্র সময় ক্ষয় করল না নীলা। আমার সাথে? বলুন। কথাটা ইনায়াকে নিয়ে। আমার মনে হলো কথাটা আপনাকে জানানো দরকার। একজন মা হিসেবে আমার তো তাই মনে হলো। কি করেছো? কাউকে মেরেছে না কামড়ে দিয়েছে? অসব হলে তাও ঠিক ছিল, কিন্তু ব্যাপারটা তার থেকে অনেকটাই বড়। কি ভাষায় কথা বলে ইনায়া! শিউরে উঠল ইরাবতী। একজন মায়ের মনে তখন দুশ্চিন্তা। খারাপ ভাষা মেয়ে শিখলো কথা থেকে। কি বলেছে ইনায়া? ডার্লিং বলে কথা বলে, সারাক্ষণ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা বলে। আমার মেয়ে উচ্ছন্নে গেছে ওর সাথে মিশে। আমি আর ওর সাথে মিশতে দেব না। আপনি মেয়েদিকে একটু নজর দিন। আপনার মেয়ের ভালোর জন্যই বলছি। এতক্ষণ সৌরভী প্রিয়াঙ্কা দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের কথোপকথন উপভোগ করছিল। এরপর ওরাও মাঠে নেমে পড়ল। শুধু কি তাই? আপনার মেয়ে পিরিয়ড নিয়ে ক্লাসে আলোচনা করে সেই খবর রাখেন আপনি? আমিও মেয়েকে বলেছি আপনার মেয়ের থেকে দূরে থাকতে। আপনি ওয়ার্কিং উমেন বলে হয়তো মেয়ের দিকে নজর দিতে পারেন না। এবার থেকে মেয়েকে একটু শাসন করবেন। ওদের কথা পরিপ্রেক্ষিতে কিছু বলতে যাচ্ছিল ইরাবতী। তার আগে মিটিংয়ের জন্য ডাক পড়ল। আলোচনা স্থগিত রেখে সকলকে যেতে হলো অডিটোরিয়ামে। মম, স্কুল থেকে আসার পর দেখছি তোমার মুড অফ। হোয়াটস হ্যাপেন মম? এনিথিং রং? ইমলি, তুমি স্কুলে কোন ল্যাঙ্গুয়েজে কথা বলো? কেন? তোমাকে আমি স্বাধীনতা দিয়েছি বলে যা ইচ্ছে তাই করবে? গলা চাড়ালো ইরাবতী। মা কখনো উচ্চস্বরে কথা বলে না, তাই সাংঘাতিক কিছু একটা হয়েছে ভেবে প্রচণ্ড ভয় পেয়ে কেঁদে ফেললো ইমলি। তুমি স্কুলে সবাইকে ডার্লিং বলো? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে কথা বলো? কি বলো একটু শুনি? নিশাকে আমি ডার্লিং বলি। নিশা আমার প্রিয়, আমার বেস্ট ফ্রেন্ড। ওকে ডার্লিং বলতে প্রবলেম কোথায়? আর সুরভি প্রিয়াঙ্কা গার্লফ্রেন্ড কনসেপ্ট ক্লিয়ার নয়, ওই জন্য আমি বলেছিলাম। ওই করতে কি স্কুলে যাও তুমি? সশব্দে কেঁদে ফেললো ইমলি। ভুল আমি করেছি, হ্যাঁ ভুল আমি করেছি। তোমার সাথে ফ্রেন্ডলি মিশে আজ থেকে তোমার সাথে একটা কথাও বলবো না। না মম, অমনি করো না। আমি আর নিশার সাথে কথা বলবো না। স্কুল থেকে ফিরে ঠিক মতো খেয়ে ঘুমিয়ে বিকেলে একটু খেলেই পড়তে বসবো। তুমি অফিস থেকে ফিরলেও একটুও জ্বালাবো না। সবসময় গুড গার্ল হয়ে থাকবো। প্রমিস মম। ও মম, আমার সাথে কথা বলো না। ইরাবতীকে জড়িয়ে ধরলো ইমলি। মুখে কোনো কথা উচ্চারণ না করলেও একটু শান্ত হলো ইরাবতী। আত্মজার আলিঙ্গনে রাগটাও কিছুটা প্রশমিত হলো। ও মম, কথা বলো না তুমি। মায়ের বুকে মুখ লুকিয়ে ফোপাচ্ছে ইনায়া। অন্তর থেকে কষ্ট অনুভব হলো ইরাবতী। মেয়ের মাথায় আলতো স্পর্শ করলো। ফোপানো থামালো ইমলিও। তবুও ও আগের অবস্থানে বহাল থাকলো। সকালে ইমলিকে তৈরি করে স্কুলের গাড়িতে তোলে ইরাবতী। তারপর নিজেও 9টা নাগাদ অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায়। দুপুর 2:30টায় বাড়ি ফিরে পাশের বাড়ি থেকে চাবি নিয়ে দরজা খোলে ইমলি। হাত ধুয়ে ফ্রিজ থেকে মায়ের বলে দেওয়া বাটিগুলো বের করে টেবিলে রাখে। স্নান করে ওখান থেকে পরিমাণ মতো তরকারি নিয়ে টেবিলের হাঁড়িতে রাখা ভাত নেই ও। কী খায় কী খায় না জানে না। তবে প্রতিদিনই রান্নাঘরের সিঙ্কের নিচে বাটিতে ভাত দেখে। কোনোদিন খাওয়া নিয়ে প্রশ্ন কখনো আবার দেখে না। মেয়ে খেয়ে বাসন সিঙ্কে ধুয়ে রাখছে, বাসন তেল তেলে করছে, কখনো এঁটেও লেগে থাকছে। খুদ ধরে মেয়ের উৎসাহকে নষ্ট না করে প্রশংসা করে ইরাবতী। তখন ইমলির মুখটা সদ্য রৌদ্র কিরণের মতন উজ্জ্বল দেখায়। দুপুরে মেয়ে একটু ঘুমিয়ে বিকেলে কার্টুন দেখে, কি জানি হয়তো অনেকক্ষণই দেখে। তারপর বই খাতা খুলে হা পিত্তেশ করে বসে থাকে কখন মা আসবে। 7টায় চলে আসে ইরাবতী। অফিস থেকে বেরোতে একটু দেরি হলেও ভিতরটা আনচান করে ইরাবতী। মা এলে শুরু হলো ইমলির যত্ত হুল্লোড়। কখনো মন সায় দেয় না, তবুও মেয়ের মুখের দিকে তাকিয়ে সব সহ্য হয়। একটু পড়িয়ে রাত 10টার মধ্যে ঘুমিয়ে পড়ে ইমলি। আরও 1 ঘন্টা জেগে সংসারের কাজ সামাল দিতে হয়। মাঝে মধ্যে নিজেকে যন্ত্র মনে হয় ইরাবতী। তবে শনিবারের হাফ অফিসের পর সম্পূর্ণ সময়টা মেয়ে। সেদিন মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ে ইরাবতী। পার্ক মল বেরিয়ে রাতে খেয়ে বাড়ি ঢুকে ওরা। রবিবারের সকালে দেরি করে উঠলেও তারপর শুরু হলো 1 সপ্তাহের জমানো কাজ। সপ্তাহের কাপড় কাচা, ঘর পরিষ্কার, এইসব। এই হলো ওর প্রতি সপ্তাহের রুটিন।
মাঝে মধ্যে এই জীবন থেকে পালাতে ইচ্ছে করে। তখনই মস্তিষ্কে মা বাবা আর মেয়ের মুখটা ফুটে ওঠে। বাঁচতে হবে, ওদের জন্য তো বাঁচতে হবে, হেরে গেলে চলবে কেন? আগে যখন মা বাবার কাছে থাকতো, ইমলিকে নিয়ে দুশ্চিন্তা ছিল না। ইমলির স্কুলিং আর ওর অফিসের জন্য এখানে ভাড়া এসেছে। সপ্তাহে মা বাবার কাছে চলে যায় ও। সেদিন পুরোপুরি আনন্দ দেখার মতো। ওখানে ইমলিও ফুর্তিতে থাকে, এখানে সম্পূর্ণ একা।